আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি স্ক্রিনে শো করছে। যদি কারো কোনো ঘটনা থাকে অবশ্যই ইমেল করবেন, আর ভয়েস ক্লিপ থাকলেও আপনারা পাঠাতে পারেন, আমরা সেটা প্লে করে দেব। আর সর্বোপরি আমরা যেহেতু নতুন, আমরা আপনাদের সহযোগিতা কাম্য করি। আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। আর ঘটনা শুনতেই সবাই পছন্দ করে, তাই আর বেশি কথা বাড়াবো না। আমি আমার ফার্স্ট ঘটনা চলে যাব। আমার ফার্স্ট ঘটনাটা হলো, আমার ঘটনাটি হলো এক ভাইকে নিয়ে। উনি আমার পরিচিত, মানে ফ্রেন্ডের বড় ভাই বলতে পারেন। উনি গ্রামে থাকে। তো উনি গ্রামে, তার অনেক বড় একটা দোকান আছে বাজারে, যে আমরা যেভাবে বলি আর কি, আপনার যেই দোকানে আর কি সব কিছু পাওয়া যায়, মুদির দোকান যাকে বলে। তো ওই আমার সেই ফ্রেন্ডের বড় ভাই, তো ওনার একটা নাম আমরা দিয়ে দিই। ধরেন যে ওনার নাম সুমন। তো সুমন ভাই প্রত্যেক দিন দোকান শেষ করে আপনার 8টার দিকে 9টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে আসে। তো ঘটনাটি মোটামুটি আপনার 96-96-এর দিকে ঘটনা। তো সুমন ভাই এক লোকের কাছে মোটামুটি বেশ টাকা পায় বাকি, যেহেতু তার বাকি ব্যবসা করতে হয়, দোকান থাকলে যা হয়। তো লোকটা আজ দিচ্ছি কাল দিচ্ছি এমন করতেছে, করতে করতে তো একদিন সে চিন্তা করলো যে আজকে দোকান বন্ধ করে ওনার বাসায় যাব। আবার উনি ওনার বাসাটা চিনতেন। তার ধরেন যে বাজার থেকে হয়তো বা 3 কিলো বা 4 কিলো হবে। তো সুমন ভাই যেহেতু বাইক ছিল, তো তেমন একটা প্রবলেম হবে না। তো সুমন ভাই সেদিন আবার হাটবার ছিল, দোকান বন্ধ করতে করতে একটু লেট হয়ে যায়। তো 9টা 9:30 বেজে যায়। তো উনি পরে বাইক নিয়ে আপনার ওই যার কাছে টাকা পায় তার বাসায় যায়। গিয়ে ওখান থেকে আপনার কথা বলে শেষ করতে করতে মোটামুটি সেখানে আরও আপনার আধা ঘন্টা, তো এরকম করতে করতে প্রায় 10:30 11টা বেজে গেছে। তো উনি এখন বাসার দিকে আসবে। তো উনি বাসার দিকে রওনা দিছে। তো কিছু দূর আসার পরে আপনার একটা বিল পড়ে। তো বিলের সাইড দিয়ে রাস্তা। তো উনি হুন্ডা চালে আসতেছে। তো উনি দেখে যায় রাস্তার মধ্যে একটা বিড়াল খুব হেলে দুলে হাঁটতেছে। তো সে হর্ন দিছে। হর্ন দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওইটা একটা পাশে, আপনার এক পাশে ধানি জমি ছিল, এক পাশে আর কি বিল। তো ধানি জমির মধ্যে চলে গেছে। তো যাই হোক, আবার একটু সামনে যাওয়ার পর উনি দেখতেছে যে যে কতগুলো আপনার মানে কুকুরের ছানার মতো দেখতে, কিন্তু কুকুর ছানা না, কেমন জানি আর কি, ওগুলো রাস্তার মধ্যে জড়ো হয়ে বসে আছে। তখন সুমন ভাই আবার হর্ন দিল, তো সেগুলোও চলে গেল। তো সুমন ভাই হুন্ডা চালাইতেছে। আর মনে করেন যে 5 মিনিট চলার পরে এখন উনি দেখতেছে যে আপনার একটা মুরগি আর অনেকগুলো মুরগির বাচ্চা, মানে ছানা নিয়ে রাস্তায় হাঁটতেছে। তো উনি এখন চিন্তা করলো যে এত রাতে আশেপাশে ঘর বাড়ি নাই, জমি আরেক পাশে বিল, এখানে মুরগি আসার তো কথা না, আবার এত রাত্রে মুরগির বাচ্চা সহ। তো ওনার কাছে একটু ডাউট হইল। যাই হোক, উনি যেই সাইডেই যায় মুরগি বাচ্চাগুলো আর মুরগিটা ওই সাইডেই যায়, মানে তাকে আর কি সাইড দিতেছে না। তো এইভাবে কিছুক্ষণ চলার পরে যাই হোক
কিছুক্ষণ পরে ওগুলো আপনার ধান ক্ষেতের দিকে নেমে গেল। তো উনি আর একটু সামনে একটা ব্রিজ পড়ে, তো ওই ব্রিজের ওখানে যখনই ব্রিজে উনি উঠবে হুন্ডা নিয়ে, উনি দেখে বিশাল 2 পা ব্রিজের মধ্যে, অনেক উঁচা। ওরা যেহেতু গ্রামের মানুষ, ওনারা জানে যে যদি এই পায়ের মাঝখান দিয়ে যায় তাহলে আজকে আর রেহাই নেই, মেরে ফেলবে। তো উনিও ব্রিজে আর উঠলো না, উনি হুন্ডাটা মানে ঘুরে আবার চিন্তা করলো অন্য রাস্তাতে যাবে। যখনই হুন্ডাটা ঘুরাতে নিল, দেখে পেছনে অনেকগুলো বড় বড় শিয়ালের মতো জন্তু ঘর ঘর করতেছে। সরি। তো উনি এটা দেখার পরে তার মনে একটু ভয় চলে আসলো যে আজকে মনে হয় খারাপ কিছু পাল্লায় আমি পড়ে গেছি। তো এখন সে সামনেও যেতে পারতেছে না, আপনি পেছনেও যেতে পারতেছে না, এমন একটা অবস্থা। তো তার ঠিক মনে করেন 2-3 মিনিট পরে উনি দেখতেছে কে যেন একটা টর্চ লাইট নিয়ে আসতেছে পেছনে। তো উনি টর্চে আলোটা দেখে ভাবলো তাহলে কোনো মানুষই আসতেছে, তা তো আমার মানে ভালো হয়, সে আর কি জীবন ফিরে পেলে, এমন একটা অবস্থা। পরে টর্চ লাইটটা আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, মানে পেছন থেকে তার দিকে আসতেছে আর কি। তো সামনের দিকে তাকায় দেখলো ওই বড় যে পায়ের অভাবগুলো ছিল ব্রিজে সেটাও নাই, আর পেছনে ওই শিয়ালের আকৃতি যেই জন্তুটা সেটাও নাই। তো টর্চ নিয়ে যে আসতেছে তখন তার সামনে আসলো, জিজ্ঞেস করলো যে তুমি এখানে এত রাতে কি করো? তো উনি দেখলো একটা বয়স্ক লোক। বলে আসলে চাচা আমি তো আমার বাড়ি যেতেছিলাম। তো না গ্রামের নাম বলে। তো বলে যে ও আচ্ছা, তাহলে এখানে কেন আসছিলা? বলল যে আমি একজনের কাছে কিছু টাকা পাইতাম, তো তার বাসায় গেছিলাম। তো বলতেছে আমিও তো ওদিকে যাবো, তা তুমি যদি আমার নামাই দিতা। তো সুমন ভাই বললো আচ্ছা উঠেন, সমস্যা নাই। তো হুন্ডার পেছনে তাকে নিয়ে নিল। তো হুন্ডা চলতেছে। তো কিছুক্ষণ পরে আপনার প্রায় আর 1 কিলো বাকি তার বাসা, এর আগে একটা মসজিদ পড়ে। তো ওই বুড়ো লোকটা বললো যে তুমি আমার এই মসজিদের এখানে নামায় দাও। তো সুমন ভাই বললো কেন, আপনি সে আপনার মানে আমাদের গ্রামের ওখানে না আপনার কাজ আছে? বলো না আমি যাব না, তুমি আমার এখানে নামায় দাও। তো সুমন ভাই নামাই দিল। নামাই দেওয়ার পরে লোকটা বললো একটু দাঁড়াও। পরে লোকটা একটা তেলের আপনার শিশি বের করলো। তেলের শিশি থেকে একটু তেল নিয়ে ওনার 2 কানে অল্প অল্প করে দিয়ে দিল, আর বলল যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, আর কোনো সমস্যা হবে না। তো সুমন ভাই বাসায় চলে গেল, মধ্যে আর কোনো সমস্যা হয়নি। তো সুমন ভাই বাসায় যাওয়ার পরে বাসার তার ফ্যামিলি সবাইকে ঘটনা বলল। তো বলার পরে সবাই চিন্তা করলো যেহেতু একটা ঘটনা ঘটছে, তো ওনাদের আবার পরিচিত একটা কবিরাজ ছিল। তো বললো তাহলে ওনাকে খবর দিই। তো পরের দিন উনি আসলো, আসার পর সব কিছু বলার পরে তো উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি কালকে আবার আসবো। তো পরের দিন ওই পরিচিত কবিরাজটা আসলো, আসার পরে বলল যে আমি আমার জিনের মাধ্যমে খবর নিছি যে তোমার দাদি যে জিন পালতো, ওই 8টা জিনের মধ্যে সবচেয়ে ছোট যে জিনটা এই কাজটা করছে। ওই জিনটা আবার বোবা। ওই জিনটা আবার মানে সবাই তো আর ভালো হয় না, 7 ভাই ভালো ছিল, 8 নাম্বার ভাইটাই খারাপ। তো বললো যে তোমার দাদি মরার পরে ওরা এই তোমাদের যে পাশে যেই বাড়ির পাশে নারকেল গাছ এখানে থাকতো, তো নারকেল গাছটা তোমরা কেন কাটছো? তো সুমন ভাই বললো নারকেল গাছটা কাটার প্রয়োজন হয়েছে এর জন্য, আমার চাচাতো ভাই এখানে বাড়ি করবে, তো এর জন্য নারকেল গাছটা কাটা হয়েছে। আর এখানে যে ওনারা ছিল আমাদের তো কিছু সিমটমও দেখায় নাই, বা আমরা বুঝতেও পারিনি। তোমরা এই নারকেল গাছ কাটার পরে ওরা ওই বিলে গিয়া আশ্রয় নিছে, এই জন্য তোমার সাথে বিলে এত ঘটনা ঘটছে। পরে ওই টর্চ লাইট নিয়ে যে আসছিল সেটা হলো সবচেয়ে বড় ভাই, জিনদের মধ্যে মানুষের রূপ ধরে আসছিল। কারণ ওরা 7 ভাই ভালো, 8 নাম্বার ভাইটা একটু
খারাপ প্রকৃতির, কিন্তু তোমাকে মারার জন্য না, তোমাকে ভয় দেখানোর জন্য কাজগুলা ওই জিনটা করছে। যাই হোক, আর কোনো সমস্যা হবে না। তোমাকে আমি কিছু নিয়মকানুন বলে দিই, এইভাবে চলাফেরা করলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। কিন্তু ওই 7 ভাই, যে 7 জিন তোমার দাদি পালতো, মোট 8টা, ওই 7 ভাই তোমাদের পক্ষে আছে, তোমাদের সব সময় হেল্প করবে, এটা তারা জানাইছে। তো যাই হোক, এই ছিল প্রথম ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লাগছে। ঘটনাটা আমার কাছে ভালো লাগছে, যার জন্য আমি আপনাদের কাছে ঘটনাটা বললাম। যাই হোক, এখন সেকেন্ড ঘটনাটা আমি আপনাদের বলবো। এটাও আমার একটা সংগ্রহ করা ঘটনা। তো এই ঘটনাটা আপনার মোটামুটি প্রায় 20-25 বছর আগের। তো আপনার যার সাথে ঘটনাটা ঘটে গেছে তার নাম ছিল আপনার সাইদ। তো সাইদ গ্রামের একটা নর্মাল যে ছেলে, সেরকম ছেলে, স্কুলে পড়ে ক্লাস 8-এ। তো তার প্রত্যেক দিনের রুটিন স্কুলে আসা যাওয়া। তো তাদের এক আত্মীয় মারা গেল, তো উনি ওই সাইদ মানে জানাজা পড়ার জন্য তাদের সাথে কবরস্থানে রওনা দিল। প্রতিমধ্যে তার খুব প্রস্রাব ধরলো, ছোট মানুষ তো। তো কবরস্থানের সাথে একটা গাছ ছিল, অনেক বড় একটা গাছ। ওই গাছে ওখানে উনি প্রস্রাব করলো। প্রস্রাব করে আবার অজু করে কবরস্থানে ঢুকলো। তো তার পর থেকে তার সাথে মোটামুটি একটা আজব কেমন ঘটনা ঘটতেছে। কীরকম আজব? ওই দিন রাত্রে উনি স্বপ্ন দেখে যে একটা মহিলা কণ্ঠ আর একটা পুরুষ কণ্ঠ বলতেছে যে, আমার জায়গায় তুই অপবিত্র করছিস, আমাদের গায়ে প্রস্রাব করছিস, তোরে ছাড়বো না। তো এই স্বপ্ন দেখার পরে উনি চিন্তা করলো যে মাকে বলা উচিত, যেহেতু ছোট মানুষ। তো ওনার মাকে উনি বলল। তো ওনার মা চিন্তা করলো, ছোট মানুষ কি না কি স্বপ্ন দেখছে, থাক, এত দরকার নাই। তো পরের দিন সকালবেলা ওই সাইদ ওনার চাচার সাথে মানে নদীর ওই পারে যাবে এক আত্মীয়র বাসায়। তো নৌকা দিয়ে নদীর ওই পারে গেল। যাওয়ার পর আত্মীয়র বাসায় পৌঁছানোর পর তাদেরকে আপনার নাস্তা খেতে দেওয়া হইলো। তো নাস্তার মধ্যে আবার আপনার ফ্রেশ মধু ছিল। তো ওই মধুর কথা ওনার চাচা জিজ্ঞেস করতেছে যে, এত আপনারা ফ্রেশ মধু কোথায় পাইলেন? তো বলতেছে যে, আমাদের গাছেই মৌচাক হয়েছিল, ওখান থেকে আমরা কাটছি। তো ওই বাসায় আবার ছোট বাচ্চারা আছে, খেলাধুলো করতেছে। যেহেতু সাইদও ছোট, ক্লাস 8-এ পড়ে মাত্র, তো ও গিয়ে দেখলো যে বাচ্চারা খেলতেছে। তো এক বাচ্চা কি করলো, ওই সাইদের মাথায় যেরকম মেয়েরা টিপ দেয়, ওই মধু দিয়ে ওইভাবে একটা টিপ দিয়ে দিল। সাথে সাথে সাইদ অজ্ঞান হয়ে গেল। সবাই তো খুব টেনশনে পড়ে গেল যে কী হয়েছে। পরে তাড়াতাড়ি তাকে ওখান থেকে বাসায় নিয়ে আসা হইলো। তো বাসায় নিয়ে আসার পরে আপনার হুজুর ডাক দেওয়া হইলো। কেন আপনার তখন তো হসপিটাল বা আপনার মানে এত ছিল না। তো আগেকার মানুষ হুজুর বা কবিরাজ এগুলো দিয়ে কাজ করতো। তো হুজুর ঝাড়ফুঁক করার পরে তার জ্ঞান ফিরল। তো জ্ঞান ফেরার পরে হুজুর চলে গেল। তো বললো যে কোনো সমস্যা হয় না, হয়তো বা দুর্বলতার কারণ হইতে পারে। তো সেই দিন রাতে আবার একই স্বপ্ন দেখলো। তো দেখার পরে এখন সাইদের মা চিন্তা করতেছে, না এখন তো জিনিসটা অন্যরকম হইতেছে, প্রত্যেক দিনই স্বপ্ন দেখতেছে, তো হুজুরকে তো ডাকা দরকার। তো হুজুর আসলো। তো হুজুর আসার পরে হুজুরের মাধ্যমে জানা গেল যে ওই যেখানে
সাইদ প্রস্রাব করছে যে গাছের নিচে, সেখানে আপনার 2টা জিন বসা অবস্থায় ছিল। তো তাদের গায়ে প্রস্রাব লাগছে, প্লাস ওরা ওই গাছটায় থাকে। তো জায়গাটা অপবিত্র হওয়ার কারণে সাইদের পেছনে তারা লাগছে। ওই জিন দুটো অনেক পাওয়ারফুল ছিল। তো হুজুর বলল যে দেখেন, এটা আসলে আমার পক্ষে সম্ভব না, আমি এসব তেমন বুঝিও না, তেমন কাজও করতে পারি না, আপনারা ভালো কোনো হুজুর বা কবিরাজকে আপনারা দেখান। তো সাইদের মা খোঁজা শুরু করলো। সাইদের বাবা বিদেশ থাকে, তো সাথে সাথে বললো তার পাওয়া যায় না কবিরাজ ভালো বা ভালো হুজুর। তো রাত্রেবেলা সাইদ ঘর থেকে বের হইতে চায় বারবার। তো সব দরজা জানালা বন্ধ করে রাখার পরও কীভাবে যেন সাইদ বের হয়ে যায়। তো বের হয়ে গেলে আবার ওনার মা ওনাকে খুঁজে নিয়ে আসে। তো এরকম কয়েকদিন চললো। পরে এক কবিরাজ দেখাইলো। তো কবিরাজ বলল আচ্ছা, আমি কিছু পানি পড়া তাবিজ দিয়ে যাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো কবিরাজ পানি পড়া ওনাকে খাওয়াইলো, তাবিজ দিল। 2 দিন ঠিক, 3 দিনের দিন এখন অন্যরকম স্বপ্ন দেখে সাইদ। কী স্বপ্ন দেখে? যে ওনাকে মারতেছে, ওনার বাবা মারতেছে, ওনার মা, ওনার ফুপু, ওনার দাদা, সবাই তারে আয়সা মারতেছে। সে চিল্লায় ঘুম ভেঙে যায়, কিন্তু তার শরীরে কিন্তু মারার দাগ আছে। সেটা আস্তে আস্তে খুব ভয়ানক একটা পর্যায়ে চলে যেতেছে। তো তারা তো আবার কবিরাজের কাছে গেল। কবিরাজ বলে আমার তো আর সম্ভব না, আমি তো চেষ্টা করলাম, আপনার ভালো কাউকে দেখেন। তো তারা খোঁজ পাইল যে আপনার ওই এক হুজুরের, উনি আবার ওই আপনার কি বলে অনেক নাম করা এক হুজুর। তো ওনাকে সবাই আর কি দাউদকান্দি হুজুর বলে চিনে। তো ওনার সাথে যোগাযোগ করা হইলো। তো ওনার সাথে যোগাযোগ করার পর তাকে সাইদকে নিয়ে গেল তারা। তো সাইদ যখনই হুজুরের রুমে ঢুকলো, তখন হুজুর তার মানে ফেস দেখেই বলে ফেললো যে তো সাইদের এই প্রবলেম হইতেছে এখন বর্তমানে। তো সাইদের মা বললো জি, এখন তো ওর অনেক সমস্যা হইতেছে, রাতে ওকে মানে যেই মারা হয়, মারার দাগগুলো দেখেন ওর শরীরে, প্লাস ও ঘুমাইতে পারে না। বলে কোনো সমস্যা নেই, এটা আমি ঠিক করে দিব। পরে সাইদকে কিছু আমল করতে দিল, কিন্তু এটা 1 বছর করতে হবে, কারণ জিনগুলো অনেক পাওয়ারফুল ছিল। সে 1 বছর আমল করতে হবে, প্লাস প্রত্যেক মাসে একবার হুজুরের কাছে তার যেতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে আপনার 1 মাস পর পর মানে বছরে তারা গেল, আর ঠিক মতো পানি পড়া প্লাস আপনার এই যেভাবে আমল করতে বলছিল হুজুর সেভাবে করলো। আস্তে আস্তে ওই রেশটা কেটে গেল। তারপর সাইদও সুস্থ হয়ে গেল। তো আসলে জিনিসটা এর জন্য আপনাদেরকে বললাম যে আপনারা কোনো সময় অজান্তে কোনো জায়গায় আপনারা বা প্রস্রাব বা এসব মানে না করাই ভালো। নির্দিষ্ট স্থানেই করা উচিত, কারণ কোন জায়গায় কি থাকে এটা আসলে বলা যায় না। যাই হোক, আজকে একটা ছোটো আরেকটা ঘটনা বলবো। সেটা হলো আমি যখন আপনার দুবাই ছিলাম, মানে আরব আমিরাতে ছিলাম, ওই জায়গার একটা ছোট্ট ঘটনা। এটা যদি কেউ আপনারা থাকেন তাহলে অবশ্যই ব্যাপারটা জানেন। দুবাই আর শারজার বর্ডারে আপনার একটা গ্রাম আছে, গ্রামটা এখনও আছে। আমি 2010-এ চলে আসছিলাম, তখন পর্যন্ত ছিল, আমার মনে হয় এখনও আছে গ্রামটা, যেহেতু ওরা এটা মানে নিদর্শন হিসাবে রেখে দিছে। তো ওখানে প্রায় 150 বাড়ি আছে। তো ওই 150 বাড়ি আমি যখন আসা যাওয়া করতাম, মানে দুবাই থেকে যখন আজমান আসতাম, তো দুবাই পর শারজা পরে, শারজা পর আজমান পরে। তো আমি চিন্তা করতাম যে এখানে মানুষজন থাকে না, এতগুলো ঘর বাড়ি, কারণটা কি? পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটা একটা বেদুইনদের গ্রাম ছিল। এখানে প্রায় 150 ফ্যামিলি থাকতো। কোন একটা মহামারীর কারণে তারা ওখান থেকে চলে যায়, কিন্তু আপনি যদি ওখানে যান
ওখানে গেলে দেখবেন তাদের যেসব আসবাবপত্র বা প্রত্যেক দিনে ব্যবহৃত জিনিস সেগুলো ওখানে পড়ে আছে এখনও। আর এখানে ট্যুরিস্ট স্পট ওটা বানানো হয়েছে। অনেকে বলে যে রাত হইলে নাকি এটা বালুর ঝড়ে আসলে ঢেকে যায়, মানে এটা রাত হলে নাই হয়ে যায়, আবার সকাল হলে দেখা যায়। যারা আপনার এসব মরুভূমিতে অঞ্চলে থাকেন বা দেশে থাকেন তারা অবশ্যই জানেন যে বালুর ঝড়টা কী। বালুর ঝড়টা যখন হয় তখন অনেক বালু উড়াই নিয়ে আসে, যেমন বৃষ্টির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, রাস্তাঘাট ভরে যায়। তো অনেকে চিন্তা করে যে এটা মনে হয় বালুর ঝড়ের রাতে ঢেকে যায়, আবার সকালে যখন ঝড় থেমে যায় আবার সেটা জেগে ওঠে। এই মত নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। যাই হোক, তো আপনারা যদি কেউ ওখানে যান এটা দেখতে পারেন। এটা আমার মানে নিজে দেখা একটা ঘটনা ঠিক না, মানে একটা প্লেস। তো কিছু প্লেসের সম্পর্কেও আমি আপনাদের এরপর থেকে অবগত করব, বা বিভিন্ন জায়গায় যেগুলো আর কি অনেক বছর যাবৎ কথায় কথায় চলে আসছে, একসময় ছিল এখন হয়তো বা সেগুলো হয় না, সেগুলো সম্পর্কেও আমি টুকটাক সংগ্রহ আপনাদের জন্য করছি। ইনশাল্লাহ আমি নেক্সটে বলবো। যাই হোক, আজকে হয়তো বা এপিসোডটা আপনাদের ভালো লাগছে। আপনাদের আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য কালেক্ট করতে পারি। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আমাদের সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি আমাদের কমেন্টস করবেন কোনটা ভালো লাগছে কোনটা লাগছে না, তাহলে আমরা জানতে পারবো। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনি স্ক্রিনে দেখছেন, সেখানে ইমেল করবেন। আমাদের বেল আইকনটি প্রেস করে রাখবেন চ্যানেলের, যাতে ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে সেটা পেয়ে যান। সর্বোপরি এটাই কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।